আমরা গত ক্লাসে কিন্তু তোমাদের পড়িয়ে আসছিলাম যে ক্রিটিক্যাল শেয়ার ভিউ কি, কোথায় হয়, ডি ডিস্টেন্স দূরে এবং ডি ডিস্টেন্স দূরে কেন ক্রিটিক্যাল শেয়ার মেজার করা হয় সেই সমস্ত ব্যাপার। আজকে আমরা পড়ব চেক ফর শেয়ার ফেইলিউর 4.4 আর্টিকেল। চেক ফর শেয়ার ফেইলিউরটা কেন জরুরি? কারণ কনস্ট্রাকশনের পর কনস্ট্রাকশনের পরে যদি শেয়ার ফেইলিউর হয় তাহলে কিন্তু কোনো লাভ নেই, কারণ তখন তো বিল্ডিংটাই শেষ। সেই জন্য ইঞ্জিনিয়ারকে কিন্তু ডিজাইন টেবিলেই জানতে হবে যে শেয়ার ফেলিউর হচ্ছে কি না। মানে ডিজাইন টেবিল ইঞ্জিনিয়ার কিভাবে শিওর হবে যে ডিজাইন করার সময় সে জানবে যে বিমটাতে কোনো শেয়ার ফেলিউর আসতেছে কিনা, এবং শেয়ার ফেলিউর যদি হয় তখন স্ট্র্যাপের ডিজাইন লাগবে, কিভাবে ডিজাইন করতে হবে, এই সমস্ত ব্যাপার স্যাপার। সো আমরা ওই চ্যাকটা দেখতে যাচ্ছি। ইফ ক্রিটিক্যাল শেয়ার ফোর্স যেটাকে আমরা ভিউ বলি, এবং এই শেয়ার ফোর্সকে একমাত্র আমরা আগেই বলেছি যে যেই শেয়ার ফোর্সটা আসে সেটাকে কিন্তু রেজিস্ট করতে হয় কাকে? বিমকে। আর বিম কি দিয়ে তৈরি? দুইটা অংশ দিয়ে তৈরি। একটা অংশ হচ্ছে কংক্রিট, যা সিমেন্ট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট এবং পানি দিয়ে বানানো। আর আরেকটা অংশ ডিফারেন্ট, সেটা হচ্ছে কি রিএনফোর্সিং বার। নাও রিএনফোর্সিং বার তো তার সাহায্যকারী একটা কিন্তু অংশ। আসলে কংক্রিটের মধ্যে রিএনফোর্সিং বার কিন্তু একটা অক্সিলারি ম্যাটার্স, কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো সেক্ষেত্রে কংক্রিট ফার্স্টে নিজে চেষ্টা করবে যে কোনো ফেইলিউর। তোমরা তিন রকমের ফেইলিউরের নাম শুনেছ কংক্রিটের বিমে। একটা হচ্ছে টেনশন ফেইলিউর, যেটাকে বইয়ের ভাষায় বলা হয় ফ্লেক্সারাল ফেইলিউর। এই টেনশন ফেইলিউরটা তোমরা দেখেছো যে তিন জায়গায় হয়, মিড স্পানের নিচে এবং দুই সাপোর্টের কাছে উপরে। এবং ওইটা রেজিস্ট করার জন্য কংক্রিট সাহায্য নেয় রিএনফোর্সিং বার, যেটাকে আমরা মেইন বার বলি, যেটা তোমরা দেখেছো যে আমরা লম্বালম্বি করে বসাই। দ্বিতীয় ফেলিউরটা হচ্ছে শিয়ার ফেলিউর, যেটা সাপোর্টের কাছে হয় 45 ডিগ্রিতে। এটাও কংক্রিট নিচে নিজে রেজিস্ট করতে যদি না পারে তখন সে স্ট্র্যাপের সাহায্য নেয়। আর তৃতীয় ফেলিউর হচ্ছে পুরো বিম জুড়েই টোরশনাল ফেলিউর। বিমের দুই প্রান্তে হয়, এক এক প্রান্ত হয় ক্লকওয়াইজ, আরেক প্রান্ত হয় অ্যান্টি ক্লকওয়াইজ। এটাকে টোরশনাল ফেলিউর বলি। এই টোরশনাল ফেলিউরও কিন্তু আসলে ওয়ান টাইপ অফ শেয়ার ফেলিউর একটা, এবং এই শেয়ার ফেলিউরটা আরও বেশি মানে কমপ্লিকেটেড। সেই শেয়ার ফেলিউর বা টোরশনাল ফেলিউর আটকানোর জন্য বিমকে আবার দুইটা বারে সাহায্য নিতে হবে। একটা হলো স্ট্রাপ, পাশাপাশি তাকে আবার মেইন বারেরও সাহায্য নিতে হয়। যাক, টোরশনাল ফেলিউর সম্পর্কে আরও ডিটেলস তোমরা পরবর্তী অ্যাডভান্স কোর্স আসেস 317-এ জানতে পারবা। তো এইখানে কংক্রিট যে শেয়ার ফেলিউরটা আসতেছে, ফার্স্টে চাবে যে কংক্রিটের যে নিজস্ব স্ট্রেংথ 5 ইসি, শেয়ার স্ট্রেংথ অফ কংক্রিট, কংক্রিট চাবে নিজেই সেটাকে আটকানোর। এবং আমরা যদি দেখি এরকম একটা সম্পর্ক যেখানে শেয়ার ফোর্স, ক্রিটিক্যাল শেয়ার ফোর্সের মান কংক্রিটের শক্তির চাইতেও বড়, তাহলে পরিষ্কার শেয়ার ফেলিউর হবে। আর যদি হয়, এই শেয়ার ফেলিউর আটকাতে গিয়ে কংক্রিটকে স্ট্রাপের সাহায্য নিতে হবে। কিন্তু ইঞ্জিনিয়ার যদি এরকম সম্পর্ক পায় যে ক্রিটিক্যাল শেয়ার ফোর্স যেটা শেয়ার ফেলিউর করে তার মান কংক্রিটের শেয়ার স্ট্রেংথের চাইতে কম, তাহলে ডেফিনেটলি কোনো শেয়ার ফেলিউর হবে না। এর অর্থ কি? যদি শেয়ার ফেলিউর না হয় তাহলে কংক্রিটকে কোনো স্ট্র্যাপের সাহায্য নিতে হবে না। কিন্তু তোমরা জানো যে স্ট্র্যাপের কিন্তু আরেকটা কাজ আছে, যে কি মেইন বারগুলোকে জায়গায় ধরে রাখা। তোমরা সবসময় দেখছো যে স্ট্র্যাপ কিন্তু মেইন বারগুলো স্ট্র্যাপের সাথে বাঁধাই অবস্থায় থাকে। আমরা একটা ছবি দেখাই, এখানেও তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখতেই পাইতেছো স্ট্র্যাপের নিচের দিকে আমরা বলি কি উপরের দিকে বলি, সব জায়গায় এখানে কিন্তু এখন এখানে যদিও বাধাই শুরু হয় নাই, এই যে যেমন নিচের বারটা এখানে এখানে এই জায়গায় বাধাই করা হবে, এই জায়গায় বাধাই করা হবে। এখনো বাধাই চলতেছে দেখে বাধাই হয় না, কিন্তু এই বাধাই যদি আমরা না করি, এই টাইড আপ না যদি করি, তাহলে কাস্টিং এর সময় এই বারগুলো সরে যাবে। কিন্তু তোমরা জানো যে একটা বার থেকে আরেকটা বারের মিনিমাম ডিস্টেন্স 1 ইঞ্চি কিন্তু কনফার্ম করতেই হয়। এখন যদি আমি এই ওয়্যারিং না করি
এই স্ট্র্যাপের সাথে এই মেইন বারগুলোর ওয়্যারিং না করি, তাহলে কাস্টিংয়ের সময় ভাইব্রেশন যখন হবে তখন বারগুলো ডিসপ্লেসড হয়ে একটার গায়ে আরেকটা লেগে যেতে পারে। এর অর্থ কি? স্ট্র্যাপের কাজ শেয়ার রেজিস্ট করা, তার সাথে আরেকটা কাজ, কি কাজ? মেইন বারগুলোকে যথাস্থানে ধরে রাখা। সো এখন আমার যদি শেয়ার ফেইলিউর না হয়, তাহলে কংক্রিটের স্ট্র্যাপের কোনো সাহায্যেরই দরকার নেই। কিন্তু কংক্রিটের যে আরেকটা ফেইলিউর আছে, টেনশন ফেইলিউর, যার জন্য আমরা তিন জায়গায় মেইন বার বসাই, এখানে মিড স্প্যানের নিচে বসে আছে, তাদেরকে আবার ধরে রাখার জন্য স্ট্র্যাপের প্রয়োজন। সেই সেন্সে না লাগলেও আমাদেরকে কি স্ট্র্যাপ দিতে হবে শুধুমাত্র মেইন বারকে ধরে রাখার জন্য। সো এখানেও কোড কি বলতেছে? কোড বলল যে ঠিক আছে, লাগবে না, ওকে লাগবে না, কিন্তু একটু আগে যেটা বললাম যে ধরে রাখার জন্য মিনিমাম দিতে হবে, তখন নিচে বলে দিয়েছে when theoretically no web reinforcement is required। ওয়েব রেইনফোর্সমেন্ট মানে হচ্ছে শেয়ার রেইনফোর্সমেন্ট, আর শেয়ার রেইনফোর্সমেন্ট মানে হচ্ছে স্টার আপ। তার মানে একটার তিনটা নাম। নাম্বার ওয়ান স্টার আপ, নাম্বার টু শেয়ার রেইনফোর্সমেন্ট, অ্যান্ড নাম্বার থ্রি ওয়েব রেইনফোর্সমেন্ট। তিনটার তিন নামকরণের আবার কারণও আছে। স্টার আপ আমরা তখনই বলি যখন সে মেবি, স্টার আপ যখন বলা হয় তখন কিন্তু আমরা দোটানায় থাকি। মেবি তারা শেয়ার ফেলুর আটকানোর জন্য ব্যবহার হচ্ছে, অথবা শেয়ার ফেলুর না হলেও মেবি তারা মেইন বারকে ধরে রাখার জন্য ব্যবহার হচ্ছে। কিন্তু শব্দটাকে যখন আমরা শেয়ার এনফোর্সমেন্ট বলে ফেলি, যখন আমরা স্ট্র্যাপ না বলি, স্ট্র্যাপের অপর নাম শেয়ার এনফোর্সমেন্ট বলি, তখন একেবারে ড্যাম শিওর যে এই যে স্ট্র্যাপগুলি ব্যবহৃত হয়েছে এই বিমে, সেগুলো কি শেয়ার রেজিস্ট করার জন্যই ব্যবহৃত হয়েছে। পাশাপাশি তারা তখন আরেকটা কাজও করতেছে, মেইন বারকে ধরে রাখতেছে না। অবশ্য ওয়েব রেইনফোর্সমেন্ট, এই ওয়েব রেইনফোর্সমেন্টের নামকরণের কারণ হচ্ছে যে আমরা কিন্তু বিম কিন্তু তোমরা জানো যে বিমটা তোমরা দেখতে পাচ্ছ যে বিমের কিছু অংশ যেটা স্ল্যাবের নিচে দাঁড়ানো থাকে, রুমে দেখা যায়, এটা কিন্তু স্ল্যাবের সাথে, এই অংশটুকু কিছু অংশ স্ল্যাবের সাথে, কিন্তু কিছু অংশ এই যে কিছু অংশ আবার এই অংশটুকু কিন্তু রুমের ভিতরে দেখা যায়, যেটা ঝুলে থাকে। এটাকে আমরা কি বলি? ওয়েব, WEB, ওয়েব। বিমের পুরো বিমের যেই অংশ স্ল্যাবের সাথে, সেটাকে আমরা বলি ফ্লাঞ্জ, FLANGE, ফ্লাঞ্জ। বিমের যেই অংশ স্ল্যাবের সাথে তাকে আমরা বলি ফ্লাঞ্জ। বিমের কি অংশগুলো? এই অংশগুলো স্ল্যাবের সাথে, কিন্তু এই যে FLANGE, ফ্লাঞ্জ। আর বিমের যেই অংশটুকু, কোন অংশটুকু? এখান থেকে এতটুকু যেটা স্ল্যাবের বাইরে রুমের ভিতরে তোমরা দেখতে পাও, সেটাকে আমরা বলি ওয়েব। যেহেতু আমরা স্টোরাপকে কোথায় দিচ্ছি? স্টোরাপকে কিন্তু আমরা বসানোর সময় এই যে বসাচ্ছি, মেজর অংশ তার কিন্তু আসলে কাজটা তার ওয়েবই মেনলি। ইউ ক্যান সি তার স্ট্রাপের মেজর অংশ ওয়েবে বসানো হয়, সেই জন্য তার নাম কি? ওয়েভ রেইনফোর্সমেন্ট। সো আজকে কিন্তু আমরা তিন তিন নামের কারণের কথা বলে দিয়েছি। এটা তোমার ভাইবা বোর্ডের প্রশ্ন যে কখন স্ট্রাপ, শেয়ার রেইনফোর্সমেন্ট এবং ওয়েভ রেইনফোর্সমেন্ট বলা হয় একই জিনিসকে। তো এগুলো মনে রাখবে। ওকে, যখন আমাদের কোনো স্ট্রাপ লাগবে না, কোড বলতেছে ঠিক আছে, তারপরেও তোমরা দিয়ে দিবা, কি দিয়ে দিবা? প্রোভাইড স্ট্রাপ 10 মিলি, মানে 3 নম্বর, at the rate of d/2 distance throughout the length of the beam। স্পেসিংটা কত দূরে দূরে? প্রত্যেকটা, যদি না লাগে কোনো শেয়ার ফেলুর হবে না, তার মানে কোনো স্ট্রাপ লাগার কথা না। কিন্তু মেইন বারকে ধরে রাখার জন্য তখন আমরা নাম্বার 3 কত দূরে দূরে দিব? d/2 ডিস্টেন্স। এক স্ট্র্যাপের সেন্টার থেকে আরেক স্ট্র্যাপের সেন্টার d/2 করে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ইকুয়াল ডিস্টেন্সে বসাবো। অ্যান্ড d ইজ দ্য ইফেক্টিভ ডেপথ অফ দ্য কি বিম, এটা সবাই জানে।
effective depth. ওকে, আমরা জানলাম। আমরা যদি ইঞ্জিনিয়ার যদি ভিউ কত আর 5EC কত বের করতে পারে, তার তাহলে সেই দুইটার মধ্যে সম্পর্ক এরকম হবে না এরকম হবে, সেই অনুযায়ী সে ডিসিশন নেবে। অ্যান্ড ভি হচ্ছে ক্রিটিক্যাল শিয়ার ফোর্স, এবং কিভাবে ডি ডিস্টেন্স ধরে মিটার হয় গত ক্লাসে তোমরা জেনেছো। আর 5EC যেটা শিয়ার স্ট্রেংথ অফ কংক্রিট, এখানে একটা ফাই আছে, তোমরা দেখতে পাচ্ছ মোমেন্টের সময় আমরা এম ইকুয়াল টু ফাই এম এন ইউজ করেছি, ওখানে ফাই হচ্ছে 0.9, কিন্তু শেয়ারের ক্ষেত্রে ফাই হচ্ছে 0.75 নতুন কোডে। আর পুরাতন কোডে বা বিএনবিসি যে কোড আছে সেখানে 0.5, আমরা কিন্তু 0.75টা ইউজ করবো সেই কোড অনুযায়ী। এখন আমরা জানবো যে ভিউ এবং 5ECর ক্যালকুলেশন। 5EC দুই রকম কংক্রিট তোমরা জানো, যে একটা খোয়া দিয়ে ঢালা হয় আর একটা স্টোন চিপস দিয়ে ঢালা হয়, দুইটা দুই নামকরণ। ডেফিনেটলি দুই কংক্রিটের শেয়ার স্ট্রেংথ এক হবে না। যেখানে তোমরা স্টোন চিপস ইউজ করবে ডেফিনেটলি সেটা স্ট্রঙ্গার, তার শেয়ার স্ট্রেংথ বেশি হবে। আর খোয়া ইউজ করলে কম হবে। তার নমুনা এই ফর্মুলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। shear strength of concrete, যেটাকে আমরা বলি 5EC, you see that 5EC equal to 2 phi এই রুট FC প্রাইম এটার উপর পর্যন্ত, 2 phi root FC prime B into D for normal wet concrete, BW মানে width of the beam, সোজা কথা। আর 5EC সমান 0.75 বাইরে, তারপর ব্র্যাকেট, তারপর আবার একই জিনিস 2 phi root FC prime BD for lightweight concrete। এর অর্থ তোমরা যদি এই ফর্মুলা দুটোর মধ্যে দেখো যে 2 phi root FC prime BD যেটা নর্মাল ওয়েট কংক্রিটের শেয়ার স্ট্রেংথ, তাকে তার সাথে আরো 0.75 যদি গুণ করো, মানে 25% রিডাকশন হচ্ছে কার জন্য? লাইট ওয়েটের জন্য। এর অর্থ কি? নর্মাল ওয়েট কংক্রিটের শেয়ার স্ট্রেংথের চাইতে 25 ভাগ কম হচ্ছে লাইট ওয়েট কংক্রিটের শেয়ার স্ট্রেংথ। এর একটাই কারণ, ক্রাশিং স্ট্রেংথ। কার ক্রাশিং স্ট্রেংথ? হচ্ছে তোমার কোর্স এগ্রিগেট। স্টোন চিপসের ক্রাশিং স্ট্রেংথ অনেক হাই, আর খোয়ার ক্রাশিং স্ট্রেংথ কম, এটা তোমরা জানো। তাহলে ইঞ্জিনিয়ার কিন্তু 5EC সে যদি নর্মাল ওয়েট হয় তাহলে এটা ইউজ করবে, লাইট ওয়েট হলে এটা ইউজ করে সে 5ECর মান জেনে যাবে। এখন তাকে বের করতে হবে ভিউর মান কত। ওকে, ক্রিটিক্যাল শেয়ার ফোর্স ভিউ, এবং যেহেতু আমাদের 4 রকম বিম, সুতরাং ভিউ হবে 4 রকম। আমার আছে কত রকম, কিরকম? ইন্টেরিয়র বিম আছে, এক্সটেরিয়র বিম আছে। তোমাদের যেটা অ্যাসাইনমেন্ট সেটা কিন্তু এক্সটেরিয়র বিমের। ক্যান্টিলিভার আছে, আর কি সিম্পলি সাপোর্ট বিম আছে, সুতরাং ভিউ চেঞ্জ হবে। প্রথম যেটা ভিউ দেখতে পাচ্ছ তোমরা, 1.15 ডাব্লিউ ln বাই 2 মাইনাস ডাব্লিউ ডি বাই 12। এখানে ডাব্লিউ মানে ডাব্লিউ টি, টোটাল ফ্যাক্টর লোড 1.2 ডেড লোড যোগ 1.6 লাইভ লোড। আর এল এন এটা তো সবাই জানো, ক্লিয়ার স্প্যান, যেটা দুই কলামের ফেস টু ফেস মেজার করা হবে, ইউ ক্যান সি এই যে ক্লিয়ার স্প্যান। আর এল হচ্ছে স্পান লেংথ বা লেংথ অফ দ্য বিম, যেটা দুই কলামের সেন্টার টু সেন্টার। আর ডি হচ্ছে এফেক্টিভ ডেপথ অফ দ্য বিম। সিম্পলি সাপোর্টেড। নাও এখানে আরেকটা জিনিস আমরা একটু বলে রাখি, এটা হলো এই যে ফর্মুলাটা ইউ সি, এটা কিন্তু তোমার, এটা হচ্ছে ফর ফিক্স সাপোর্টেড বিম যদিও বলেছে, এটা হলো এক্সটেরিয়র বিম, এটা হচ্ছে এক্সটেরিয়র যদি বিম হয় তাহলে ভিউ এই ফর্মুলায় ক্যালকুলেশন করতে হবে। কিন্তু একই জিনিস যদি ইন্টেরিয়র বিম হয়, সেই ক্ষেত্রে ভিউর সেম ফর্মুলা, শুধু সামনের একটা 1.15 থাকবে না। ভিউ সমান ডাব্লিউ টি, এখানে টিটা লেখে নাই আর কি,
ln divided by 2 minus wt d divided by 12. সো ইন্টেরিয়র এক্সটেরিয়র বিমের মধ্যে হালকা খালি পার্থক্য 1.15, যে এই পয়েন্টটা এক্সটেরিয়রতে আছে, ইন্টেরিয়র নাই। এই তাহলে তোমরা জানলে যে এক্সটেরিয়র বিম যদি হয় তাহলে ইঞ্জিনিয়ার ভিউ কিভাবে বের করতে পারে, আর ইন্টেরিয়র বিম হলে ভিউ কিভাবে বের করতে পারবে। এখন আসলে আমরা জানবো যে সিম্পলি সাপোর্ট বিম হলে কি হবে। সিম্পলি সাপোর্ট বিমে ভিউ হবে ডব্লিউটি এল ডিভাইড বাই 2 মাইনাস ডব্লিউটিডি বাই 12। এখানে এল হচ্ছে কিন্তু স্পান লেংথ, অর্থাৎ ওয়ালের সেন্টার টু সেন্টার। তোমরা জানো যে সিম্পলি সাপোর্ট বিমে শেয়ার ক্র্যাকটা শুরু হয় একেবারে সাপোর্টের সেন্টার লাইন, যেটা ভিডিওতে দেখেছো, এবং সে প্রপাগেট হয় 45 ডিগ্রিতে, যেখানে টাচ করবে এইটা হচ্ছে ভিউ, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হরিজন্টাল ডিস্টেন্স এক্স, এবং এক্স এর মান কত ডি, আর প্রতি ফিটে আছে ডব্লিউটি, এত লিনিয়ার ফিটে আছে। তো স্বাভাবিকভাবে তোমার এসএফডি ডায়াগ্রামে আমরা এই পয়েন্টটা হচ্ছে রিঅ্যাকশন, আর এই পয়েন্ট আমাদের দরকার হচ্ছে এই পয়েন্টের মান। তোমরা দেখতেই পাইতেছো যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম ডাউনে যাচ্ছে, সুতরাং এই মানটা এই মাইনাস চিহ্ন দিয়ে সেই মানটা বা বিয়োগ করে দেওয়া হয়েছে। সো এখানে ক্ষেত্রে প্রত্যেকটাই কিন্তু প্রথম যে অংশটুকু তোমরা দেখতে পাবে সেটাই কিন্তু আসলে সাপোর্ট রিঅ্যাকশনস। এই যে এতটুকু, এটা হলো সাপোর্ট রিঅ্যাকশনস, যেটাকে আমরা আর বলি, রিঅ্যাকশনস আর। এক্ষেত্রেও আমাদের সাপোর্ট রিঅ্যাকশন যেটা, এটা হবে আর পুরাটা, এটা হলো সাপোর্ট রিঅ্যাকশন। সাপোর্ট রিঅ্যাকশন থেকে কতটুকু আমার সাপোর্ট রিঅ্যাকশনস, এই পয়েন্ট থেকে এটা হলো সাপোর্ট রিঅ্যাকশন, এখানকার সর্বোচ্চ শেয়ার ফোর্স হচ্ছে আর, কিন্তু আমার দরকার ডি ডিস্টেন্স দূরে, ডি ডিস্টেন্সে আমার শেয়ার ফোর্স হচ্ছে এই পয়েন্টটা, যেটা ডাউন আসছে। কত ডাউন হয়েছে? এতটুকু ডাউন হয়েছে, এই যে এতটুকু। সেই জন্য রিঅ্যাকশন থেকে দ্বিতীয় পার্ট বিয়োগ করলে তুমি ডি ডিস্টেন্স দূরে ভিউ পেয়ে যাবা। ক্যান্টিলিভার বিমের ভিউ কিভাবে বের করবো? ক্যান্টিলিভার বিমের তোমরা জানো যে ক্যান্টিলিভার বিমের একটাই সাপোর্ট, এবং তার রিঅ্যাকশন হচ্ছে যত লোড তাকে ল্যাংথ দিয়ে গুণ করলে টোটাল লোডটা পেয়ে যাবা। যেমন মনে করো প্রতি ফিটে লোড আছে ডাব্লিউ, এবং টোটাল লেংথ হচ্ছে ক্লিয়ার স্পান এলএন, তাহলে টোটাল রিঅ্যাকশন কত হবে? ডাব্লিউ ইন্টু এলএন। তার থেকে বাদ যাবে ডি ডিস্টেন্স দূরে শেয়ার ফোর্সের মান, সেটা হলো ডাব্লিউ টি ইন্টু ডি ডিভাইড বাই 12। তাহলে ফর্মুলা দিয়ে বিভিন্ন বিমের ভিউ বের করতে পারবা, 5EC দিয়ে বিভিন্ন কংক্রিটের 5ECও বের করতে পারবা। বের করার পরে দুইটার মধ্যে কম্পেয়ার করলে যে বোঝা যাবে যে স্টার লাগবে কি লাগবে না, লাগলে ডিজাইন হবে, না লাগলে ওই যে মিনিমাম যেটা বলছে ওটা দিয়ে দিতে হবে। নাও আসো লাগবে। এখন যদি লাগে এবং কখন লাগতেছে আমরা দেখতে পাইছি যে কখন সম্পর্ক, যখন ক্রিটিক্যাল শেয়ার ফোর্স ভি ইউর মান কংক্রিটের নিজস্ব যে শেয়ার স্ট্রেংথ 5EC থেকে বড় হয়, তখনই কিন্তু লাগবে। কংক্রিট নিজে আর পারবে না, তাকে স্ট্র্যাপের সাহায্য নিতে হবে। কতটুকু সাহায্য নিবে? সে যতটুকু সে পারতেছে না। এখন আলোচনার সুবিধার্থে মনে করো ভিউ হচ্ছে 70 কিপ, কথার কথা, এবং কংক্রিট নিজে পারে মাত্র 50 কিপ সর্বোচ্চ। স্বাভাবিকভাবে কংক্রিটের স্ট্রেংথ কিন্তু কম। এর বাকি যে 20 কিপ, এখন কংক্রিটের বিমকে তো বেঁচে থাকতে হবে, সে তো ফেইলুর হবে না, বাস্তবে তো তাকে বাঁচিয়ে রাখতে হবে। তখন আমরা কার সাহায্য দিব? স্টারআপের সাহায্য দিব। এবং এই যে স্টারআপটা দিচ্ছি, সে অতিরিক্ত কতটুকু কম ততটুকু সে বেয়ার করবে। আমরা পরিষ্কার বুঝতেই পারতেছি স্টারআপ বেয়ার করবে 20 কিপ। 70 কিপে বরাবর আসতে গেলে কংক্রিটকে 50 কিপের সাথে স্ট্রাপ থেকে আরো 20 কিপের সাহায্য নিতে হবে, তাহলে সে বেঁচে থাকবে কমপক্ষে। স্বাভাবিকভাবে স্ট্রাপের স্ট্রেংথ কিন্তু 20 কিপ।
এই যে আমরা স্ট্র্যাপের স্ট্রেংথ বলতেছি, এখন দুটাকে আমি যদি বাঁচাতে চাই, দেখো আমরা সম্পর্কটা কিভাবে লিখতে পারি। ওকে, ভিউ বড় ছিল যখন কংক্রিট একা ছিল, কিন্তু যখন কংক্রিটের সাথে সাহায্যকারী স্ট্র্যাপকে বসাই দিছি তখন সম্পর্কটা সমানে সমান হবে। ওকে, 5 ইসি 50 কিপ, তার সাথে স্ট্র্যাপ থেকে সে নিবে 20 কিপ, এবং ওইটাই সিম্বল হচ্ছে 5 VS। এস মানে স্ট্র্যাপ, তার মানে 5 VS মানে স্ট্র্যাপ থেকে যে স্ট্রেংথটা নিচ্ছে, আর 5 ইসি হচ্ছে কংক্রিট থেকে যে স্ট্রেংথ আছে, এই দুটার কম্বিনেশন করলেই ভিউ সমান হবে। এই যে ম্যাটার্সটা যেটা বললাম সেটা এখানে বলা হয়েছে। ক্রিটিক্যাল শেয়ার ভিউ সমান শেয়ার স্ট্রেংথ অফ কংক্রিট এবং স্ট্র্যাপ থেকে যে শেয়ার স্ট্রেংথ আসতেছে, এই দুটার যোগফলই হবে ভিউ, যেটা আমরা লিখছি ভিউ সমান 5 ইসি প্লাস 5 ইএস। এখন আমি যদি এটাকে এভাবে লিখি, এখন ওকে, 70 কিপ সমান সমান কংক্রিটের স্ট্রেংথ কত ছিল, 50 কিপ, এবং সে বেঁচে থাকার জন্য স্ট্র্যাপ থেকে সাহায্য নিয়েছে 20 কিপ। কিভাবে আমরা 20 কিপটা পাইছি বুঝাই যায়। আমরা যদি 70 থেকে 50 বাদ দেই, তাহলে এক্সেস কত লাগবে সেই মানটা পেয়ে যায়। এর অর্থ কি, 5 ইএস সমান ভিউ মাইনাস 5 ইসি, তাই না? 5 ইএস এর মানটা 20 কিপ, এটা কিভাবে আমরা পাইছি, ভিউ থেকে 5 ইসির গ্যাপ, মানে 70 থেকে 50 বাদ দাও তাহলে 20 কিপ পাবা। সেই সম্পর্কটাই আমরা এখানে দেখাইছি। এর অর্থ যদি লাগে স্ট্র্যাপের স্ট্রেংথ কত লাগবে, সেটা হচ্ছে ভিউ এবং 5 ইসির মধ্যে যে গ্যাপটুকু রয়ে গেছে সেটাই হচ্ছে 5 ইএস সমান ভিউ মাইনাস 5 ইসি। আমরা জেনে গেলাম সব কি কি জানলাম। আমরা জানলাম যে আমাদের কি কি জানতে হবে, আমাদের কংক্রিটের শেয়ার স্ট্রেংথ জানতে হবে 5 ইসি। এখানে জানলাম দুই রকম কংক্রিটের দুই রকম ফর্মুলা। তারপর ক্রিটিক্যাল শেয়ার ফোর্স এর মান, ডিফারেন্ট টাইপের বিমের ডিফারেন্ট মান কিভাবে বের করতে হয়। শুধু তাই না, শেয়ার ফোর্স যদি কংক্রিট নিজে রেজিস্ট করতে না পারে, সাহায্য নেবে অতিরিক্ত শেয়ার ফোর্সের জন্য যতটুকু স্ট্র্যাপের সাহায্য দরকার ততটুকু, এবং এই যে স্ট্র্যাপ কতটুকু সাহায্য করতেছে সেটাও কিভাবে আমরা পেলাম। আমরা পেলাম এই যে স্ট্র্যাপের স্ট্রেংথ ভিউ মাইনাস 5 এসি। এখন তো সবই পেলাম, এখন আমার বসাতে হবে কত দূরে দূরে, তার ফর্মুলাটা আমরা জানতেছি এখন। স্পেসিং অফ শিয়ার রেনফোর্সমেন্ট, এখানে এস এর ফর্মুলা এস AVFY AVFY D ডিভাইডেড বাই VS। ওকে, তোমরা কিন্তু একটা জিনিস পড়ে আসছিলা আগের চ্যাপ্টার 1-এ, সেটা ছিল এ, সিম্বলটা কিন্তু এরকম ছিল, ছোট হাতের বি, বাট এখানে কিন্তু সিম্বলটা কিন্তু এরকম, এটা বিগ বি বলা হয়। দুটার মধ্যে ডিফারেন্সটা কি আসলে? প্রথমটা হচ্ছে বার এরিয়া, এটা হচ্ছে যেই বারটা তোমরা সিলেক্ট করবে তার ওই বারটার ক্রস সেকশনাল এরিয়া। ফর এক্সাম্পল, তুমি যদি 3 নম্বর বার নাও তাহলে এরিয়া কত হবে, 0.11। কিন্তু হোয়াট ইজ এভি? এবি হচ্ছে শেয়ার এরিয়া অফ বার। শেয়ার এরিয়া অফ বার। নাও শেয়ার এরিয়া অফ বার এই জিনিসটার ব্যাখ্যা বা মেকানিজমটা কি, সেই জন্য আমরা ছবিতে যাচ্ছি সাইটের। এই ছবিতে হালকা ক্লিয়ার, তাও আশা করি আমরা বুঝতে পারবো। নাও আমরা আমরা যখন শেয়ার
ডেফিনেশন তোমাদেরকে দেখাচ্ছিলাম বা বোঝাচ্ছিলাম, তখন আমরা বলেছিলাম কিন্তু কংক্রিটের যে বিম তার দুই ফেসে শেয়ার হয়। কিরকম শেয়ার? কিন্তু এই ফেসে হবে। আমি কংক্রিটের ক্রস সেকশনটাকে যদি আঁকতে চাই, এই যে লম্বা, এটা হলো স্ট্র্যাপ, ওকে। এই যে কংক্রিট বিমটা দেখতে পেলে শেয়ার ফোর্সটা কিন্তু তার দুই সাইডে। এবং পুরা এই ফেজ জুড়ে এবং এই ফেজ জুড়ে, এতে কি ক্লিয়ার হচ্ছে একটা পয়েন্ট, এতে যে ক্লিয়ার হচ্ছে যে পয়েন্টটা এখানে এরকম শেয়ার ফোর্স, ওই পাশে এরকম, এভাবে প্রতিটা জুড়ে জুড়ে। এর অর্থ কি? আমরা আগেই বলেছি ফোর্স, যেই ফোর্স যদি হরাইজন্টালি আসে তাহলে বার বসাতে হবে হরাইজন্টালি, ফোর্স যদি ভার্টিক্যালি আসে তাহলে বার বসাতে হবে ভার্টিক্যালি। তো আমাদের শেয়ার ফোর্স যদিও ইনক্লাইন ফোর্স এবং তার দুইটা অংশ আছে, আমরা বলেছি তোমাদের একটা অংশ ভার্টিক্যাল যেটা ওয়াই ডিরেকশন বরাবর, সেই ভার্টিক্যাল অংশকে আটকানোর জন্য আমরা কিন্তু স্ট্র্যাপ বসাই। এবং এট এ টাইমে বিমের উভয় ফেসে শেয়ার ফোর্স আসে, সেই জন্য আমরা ইউজ করতেছি একটা স্ট্র্যাপ। কিন্তু তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো, প্রতিটা স্ট্র্যাপের এই বাম পাশের এই শেয়ার ফোর্স এ, ডান পাশের শেয়ার ফোর্স এ রেজিস্ট করতেছে এখন, ঠিক না? এবং প্রতিটা স্ট্র্যাপের বাম পাশের লেগ, এই যে আমি ছবিতে আঁকাচ্ছি দেখো, এবং ইমিডিয়েট ডান পাশের লেগও দুই পাশে অ্যাট এ টাইমে এক একটা স্ট্র্যাপ অ্যাট এ টাইমে দুই পাশে দুই শেয়ার ফোর্স রেজিস্ট করতেছে। এটাকে স্ট্র্যাপের লেগ বলা হয়, পা, LEG, লেগ। দুইটা পা, প্রতিটা স্ট্র্যাপের বলা হয় যে দুইটা পা আছে, বাম পা এবং ডান পা, দুই পা দিয়ে সে দুই পাশের শেয়ার ফোর্স রেজিস্ট করে। তার মানে বার যদি তোমার কথার কথা 3 নম্বর হয়, একটা স্ট্র্যাপ যার সাইজ হচ্ছে 3, কিন্তু প্রতিটি স্ট্র্যাপের লেগ কয়টা? দুইটা। প্রতিটা লেগের এরিয়া কত? প্রতি দুইটা লেগের এরিয়া হচ্ছে 2 × AB। বাম পাশের যে লেগ তারও ক্রস সেকশনাল এরিয়া হবে 0.11, ডান পাশের যে লেগ তারও ক্রস সেকশনাল এরিয়া হবে 0.11 যদি স্ট্র্যাপটা 3 নম্বরের হয়। এর তো এক একটা স্ট্র্যাপ এট এ টাইমে দুই জায়গায় শেয়ার ফোর্স রেজিস্ট করার কারণে তার এরিয়া কিন্তু ডাবল হয়ে যাইতেছে, পরিষ্কার। এবং সেটাকে আমরা শেয়ার এরিয়া অফ দ্য স্ট্র্যাপ বলি, AV সমান 2 গুণন, এই যে ডাবল হয়ে গেল। কেন ডাবল হলো তার ব্যাখ্যা জানলে, এবং এটাও ভাইবা বোর্ডের কোয়েশ্চেন যে আমরা স্ট্র্যাপের এরিয়া ডাবল নেই কেন, আমরা তো স্ট্র্যাপ একটা ইউজ করতেছি 3 নম্বর, তো 3 নম্বর যদি স্ট্র্যাপ ইউজ করি তার এরিয়া কত? 0.11। কিন্তু যখন আমরা শেয়ার ডিজাইন করি তখন তার এরিয়া কিন্তু আমরা ওই স্ট্র্যাপের এরিয়া কিন্তু আমরা ডাবল ইউজ করতেছি। তার ব্যাখ্যা তোমাদের সামনে আজকে তুলে ধরলাম, এবং এই ব্যাখ্যা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, এই ব্যাখ্যাগুলো কিন্তু কোনো বইয়ে দেওয়া থাকে না, এগুলো শুধু জার্নালে থাকে আসলে। সো আমরা তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি যেগুলো বইয়ে থাকে না, তো সেই ক্ষেত্রেও ওই ব্যাখ্যাগুলো তোমাদের জানতে হবে। আর এবং এগুলোর ওপরই কিন্তু মেনলি কিন্তু আসলে ভাইবা এবং রিটেন পরীক্ষাগুলো হয়। সো এখানে আমরা সেটাই দেখাইছি, তো আশা করি বুঝে গেছো, আর ওটা নিয়ে চিন্তিতর কারণ নাই। এভি, এভি হচ্ছে 2 টাইমস দি ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য স্ট্র্যাপ বার, তার মানে কি সমান সমান প্রতিটা বারের এরিয়া, এক একটা বারের এরিয়াকে আমরা ছোট হাতের AB দিয়ে প্রকাশ করি, তার মানে 2 × AB। এরকম যদি 3 সেটের হয় তাহলে 3 দিয়ে গুণ হবে। অনেক স্ট্র্যাপ আছে হাই রাইজের, আমরা
তা এরকম এরকম তিনটা কেন, এরকম তিনটা লেগ কেন, চারটা লেগও ইউজ হয়। তাহলে এ ভির যে মিনিংটা, এ ভি, এটার মিনিং ক্লিয়ার। এফ হয় তোমরা জানো, এটা কোনো ব্যাপার না। ডি হচ্ছে এফেক্টিভ ডেপথ অফ বিম, এটা কোনো ব্যাপার না। 5 এটা কোনো ব্যাপার না, কারণ একটু আগে আমরা দেখাইছি যে ফাই গুণন ভিএস কিভাবে বের করতে হয়। ওকে, বের করতে হবে যে শেয়ার ফোর্স কত আসতেছে আর কংক্রিট কত কম নিতেছে। যত কম নিতে, কংক্রিট যতটুকু নিতে পারবে না ততটুকুই স্টার নেবে, এই যে। এখন এখান থেকে আমরা কিন্তু ভিএসটা পেয়ে যাব কিরকম করে, ফাইটাকে ওই পাশে পাঠাই দিলে হয়ে যাবে ভি ইউ মাইনাস 5VC ডিভাইডেড বাই কি 5। তাহলে এই স্পেসিং বের করতে আমাদের আর কোনো কিছুই অজানা রইল না। যেখানে স্পেসিং সেখানেই কিন্তু কোডের একটা ম্যাক্সিমাম দূরত্বের একটা বাধ্যবাধকতা রয়ে গেছে, কারণ আছে স্পেসিং জিনিস এমন একটা ব্যাপার, এর অর্থ কি দুটো দুটো জিনিসের মধ্যে একটা গ্যাপ, এই গ্যাপ সামান্য কম বেশি হলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। কংক্রিটের ক্ষেত্রে যে স্ট্রাপ আমরা লাগতেছে, আমরা একটু আগে দেখছি, যদি স্ট্রাপ লাগে তখন আমরা ডিজাইন করব এবং বসানোর সময় একটা নির্দিষ্ট দূরত্ব ধরে বসাবো। কোনো এই কারণে এই দূরত্ব যদি বসাতে গিয়ে ঠিকমতো না দেই তাহলেই কিন্তু স্ট্রাপ দেওয়া আর না দেওয়া এক হয়ে যাবে। অন্যভাবে বলি, স্পেসিং কিন্তু কেন স্পেসিং এর ক্ষেত্রে একটা ম্যাক্সিমাম স্পেসিং এর ব্যারিকেড চলে আসতেছে, এনে তো মিনিমাম না, তোমরা দেখতে পাচ্ছ একটা ম্যাক্সিমাম স্পেসিং এর ব্যারিকেড দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম স্পেসিং এর ব্যারিকেড দেওয়ার একটাই কারণ, অন্যভাবে আমরা যদি নিয়ে আসি ধরেন, মনে করো তোমাদের তোমাদের মধ্যে কারো কারো কিন্তু স্কুল লেভেল থেকেই বন্ধুত্ব আছে, যারা ভার্সিটি লেভেলও একই সাথে পড়াশোনা করতেছো। স্কুল লেভেলের বন্ধুত্ব হচ্ছে সবচেয়ে বেশি মানে ঘনিষ্ঠ বন্ধু হয়। তো সেক্ষেত্রে মনে করো দুই দুই বন্ধু একই এলাকায় থাকো, একই এলাকায় 24 ঘন্টা দেখা সাক্ষাৎ হয়, বন্ধুত্বর কোনো সমস্যা নাই। কিন্তু কলেজ লেভেলে তোমার বন্ধু কি করলো, ওই এলাকা ছেড়ে আর একটু দূরে গিয়ে তাদের বাসা নিয়েছে, এতে করে দুই বন্ধুর মধ্যে স্পেসিং কিন্তু বাড়লো, এখনো কিন্তু বন্ধুত্ব কমে নাই। কিন্তু ভার্সিটি লেভেলে কলেজে থাকা অবস্থায় যে এলাকায় থাকতো সে এলাকা তো একই জেলার মধ্যে ছিল, কিন্তু ভার্সিটি লেভেলে জেলা চেঞ্জ হয়ে গেছে, চলে আসলো ঢাকা। নাও এখন আর সহজে দেখা সাক্ষাৎ হয় না। আগের আমল হলে তো ফোনও ছিল না, চিঠি লিখলেও চিঠি লিখলেও 1 সপ্তাহ লাগতো, আর ঢাকায় আসতে 3 দিন লাগতো, আর ঢাকা থেকে অন্যান্য জেলা যাইতে 1 সপ্তাহের মতো লাগতো সর্বোচ্চ চিঠি লিখলে। তার মানে 7 দিন আগের কথাবার্তা 7 দিন পরে জানতো। এই 7 দিনে কত কিছু চেঞ্জ হয়ে যেত। কোনো টেলিফোন ছিল না, যেটা ডিজিটাল সেটাও কিন্তু হাতে গোনা মানুষের হাতে ছিল। বর্তমানে তো মোবাইলও চলে, শুধু তাই না, এখন তো আবার তুমি কি বলবো, মানে ভিডিও কলও হয়, তার মানে দেখাও সম্ভব। যাই হোক, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনিক যুগেও যদিও ভিডিও কলও সম্ভব, তারপরেও এই বন্ধুত্বের মধ্যে কি প্রথম প্রথম হয়তো জেলা চেঞ্জ করলো, তাতে হয়তো প্রতিদিনই ফোন হইতো, আস্তে আস্তে ফোনের সংখ্যা দিনে সংখ্যার যতটা হয়তো তার থেকে কমা শুরু করলো, এরপরে গিয়ে এক বেলা থেকে আরেক বেলায় ঠেকলো, এরপরে দেখা গেল এক বেলার ভিতরেও সংখ্যা আরো কমে গেছে। এটা কেন হয়েছে যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড বন্ধুত্বের মধ্যে তোমার গ্যাপ সৃষ্টি হওয়ার কারণে এই যে বন্ডিং ছুটে যাচ্ছে আস্তে আস্তে।
এর অর্থ এস ম্যাক্স দুই বন্ধুত্বের বন্ডিং টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ স্পেসিং কলেজ লেভেলে যেই জায়গায় ছিল ওইটাই হচ্ছে তার সর্বোচ্চ স্পেসিং। আর রিয়েল স্পেসিং ছিল স্কুল অবস্থায় যেই জায়গায় ছিল একই এলাকায়, সেটা হচ্ছে তার রিয়েল স্পেসিং। কোনো কারণে এই স্পেসিং যদি বাড়েও সেটা কলেজ লেভেলে যেই জায়গায় ছিল ওই লেভেল পর্যন্ত গেলে হবে অ্যাকসেপ্টেড, বাট ওই লেভেল ছাড়িয়ে গেলে বন্ড ছুটে যাবে, আর বন্ড ছুটে গেলে তোমার সম্পর্ক ভেঙে যাবে। কংক্রিটের ক্ষেত্রে এখানেও তাই। স্ট্র্যাপ আমরা একটা দূর থেকে আরেকটা দূরে সেন্টার টু সেন্টার বসাবো, দ্যাট ইজ স্পেসিং। কিন্তু কোনো এক কারণে ডিজাইনের ভুলে হোক, বাস্তবে বসানোর সময় যে কারণেই হোক, যদি মনে করো এক স্ট্র্যাপের সেন্টার থেকে আরেক স্ট্র্যাপ সেন্টার 4 ইঞ্চি দূরে বসানোর কথা, কিন্তু বসানো হচ্ছে 5 ইঞ্চি দূরে, ইট ইজ ওকে যদি এস ম্যাক্স ক্রস না করে। স্কুল লেভেলে তুমি ছিলা কাছাকাছি, তারপরে দূরে হলো কলেজ লেভেল আরেক জায়গায়, দ্যাট ইজ ইট ইজ আনটিল ওকে, কারণ এখনো এস ম্যাক্সের ভিতরেই আছে সে, সেই জন্য বন্ড ছোটে নাই। কিন্তু যখন বন্ড এস ম্যাক্স ক্রস করে গেছে তখনই বন্ড ছুটে গেছে এখানেও তাই। সেই জন্য স্পেসিং এর ক্ষেত্রে সর্বক্ষেত্রেই কোড কিন্তু একটা এস ম্যাক্স মানে ম্যাক্সিমাম স্পেসিং এর একটা ব্যারিকেড দিয়ে দেয়। তোমরা দেখেছো, আমরা আরেকবারও বলেছিলাম যে কংক্রিট, যদি অনেকে বলে এটা একেবারে নিরস একটা সাবজেক্ট, ইট পাথরের কোর্স বলে অনেকে, কিন্তু আমরা দেখতে পাও যে কংক্রিটের যে মেকানিজম পুরো মানুষের সাথে তার সমস্ত কিছু দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। মানুষের সম্পর্ক দিয়েও ব্যাখ্যা করা সম্ভব, মানুষের শরীর দিয়েও আমরা ব্যাখ্যা করেছি। কংক্রিটের অংশটুকু হচ্ছে মাংসপেশি, আর রেইনফোর্সিং বার হচ্ছে কি হাড়। হাড়ে আমরা বলেছিলাম যে হাড়ে যদি কোথাও পচন হয়, চোখের নিমিষে সারা শরীরে এই ক্যান্সার ছড়িয়ে যায়। পৃথিবীতে এমন কোনো ডাক্তার বা ওষুধ নাই সেই ক্যান্সার ভালো করতে পারে। তদ্রূপভাবে মাংসপেশিতে কোথাও যদি তোমার হালকা ক্যান্সার ধরা পড়ে, সেটা কিন্তু কিওর হয়, বা ওই অংশ কেটে ফালিয়ে দেয় অনেক সময়। মনে করো পায়ে হইলো পা কেটে ফেলা দেয়, হাত হয়েছে হাত কেটে ফেলা দেয়, বা রিপ্লেস করে অনেক সময়। অনেক সময় বর্তমানে দুনিয়া এত উন্নত হয়েছে যে তোমার লিভার পর্যন্ত রিপ্লেস করে, হৃৎপিণ্ড পর্যন্ত রিপ্লেস করতে পারে, কিডনি তো আছেই। তদ্রূপভাবে কংক্রিটের যে অংশ সেখানে কোথাও যদি নষ্ট হয়, উই ক্যান রিপ্লেস, উই ক্যান রিপেয়ার। কিন্তু রিএনফোর্সিং বারে যদি কোথাও কোরোশন শুরু হয়, সেই কোরোশন কিন্তু চোখের নিমেষে ছড়িয়ে পড়বে। এমন কোনো উপায় নাই ওই রিএনফোর্সিং বারের কোরোশন আটকানোর। পতন অনিবার্য, মরণ সামনে বিমের। সো এই যে আমরা বুঝাচ্ছি, ইউ ক্যান সি দ্য মানুষ হচ্ছে জীব, কংক্রিট হচ্ছে জড়, কিন্তু দুজনের মধ্যে যে ম্যাটার্স সম্পূর্ণ কিন্তু ব্যাখ্যা করা সম্ভব মানুষের জীবন দিয়ে। এখানে একটু আগে ব্যাখ্যা করেছি স্পেসিং এর ব্যাখ্যাটা, তোমরা দেখছো যে কত নিবিড়ভাবে সম্পর্কিত কংক্রিটের ব্যাপার স্যাপার। সো এস ম্যাক্স, আমরা তো স্পেসিং বের করব এস এর ফর্মুলা দিয়ে, এবং সেটা আমরা বলেছি তোমার স্কুল লাইফের বন্ধুত্বের স্পেসিং। কিন্তু আমাকে তোমাদেরকে জানতে হবে যে এই বন্ধুত্ব ছুটবে না যদি দুইজনের মধ্যে দূরত্ব কত বাড়লেও বন্ধুত্ব ছুটবে না, সেটা হচ্ছে এস ম্যাক্স ম্যাক্সিমাম স্পেসিং। নর্মাল ওয়েট কংক্রিটের জন্য দেওয়া আছে 5 এর মান যদি 4 π√fc'(bd)র বড় হয়ে যায়। 5 হচ্ছে তুমি জানো যে স্ট্র্যাপ কতটুকু শিয়ার স্ট্রেংথের জন্য কংক্রিটকে সাহায্য করবে তার মান, যেটা আমরা 20 কিপের উদাহরণ দিয়ে বুঝাইছিলাম। সেটার মান তুমি যদি কংক্রিটে একটা সর্বোচ্চ শিয়ার স্ট্রেংথ আছে 4 π√fc', এর চাইতে ছোট হয়, তাহলে তোমার এসম্যাক্স এর দুইটা ফর্মুলা হবে। আর যদি 5 এর মান 4 π√fc'(bwd)র বড় হয়, তাতেও দুইটা ফর্মুলা। এখন কোন কন্ডিশন? এই কন্ডিশন হলে তাহলে তো এরা, আর এই কন্ডিশন হলে তাহলে এরা। এই সবগুলির মধ্যেই নিতে হবে কারটা, মিনিমামটা নিতে হবে। যদি প্রথম কন্ডিশন হয় তাহলে এসম্যাক্স d/2 ধরে একটা মান বের করা হবে, আর এসম্যাক্স একটা কনস্ট্যান্ট মান আছে কত 24, এই দুইটার মধ্যে ছোটটা নিব। আর যদি এই কন্ডিশনটা হয় তাহলে আমরা এসম্যাক্স সমান d/4 একটা মান বেরোবে, আর এসম্যাক্স হচ্ছে 12 ইঞ্চি আরেকটা মান বেরোবে, এই দুইটার মধ্যে
ছোটটা নেবে। এটা হলো নর্মাল ওয়েট কংক্রিট। এটা যদি লাইট ওয়েট হতো, মনে রাখবা লাইট ওয়েট হলে এই ফর্মুলা সবই ঠিক থাকবে, এভরিথিং ঠিক থাকবে। শুধুমাত্র লাইট ওয়েট হলে তোমার এই অংশের সামনে আর অথবা এই অংশের সামনে একটা অতিরিক্ত 0.75 যোগ হবে। কিরকম আমি দেখাচ্ছি জাস্ট একটা উদাহরণ হিসাবে। ফর লাইট, LIGHT, লাইট ওয়েট, তাহলে কন্ডিশনটা হবে, একটা কন্ডিশনটা আমি বুঝাই দিচ্ছি। মনে করো 5ES প্রথম কন্ডিশন, যেটা 5ES যদি ছোট বা সমান, আমরা সামনে দেখো 0. আমরা এই কন্ডিশনটা লিখতেছি, পার্থক্য দেখো শুধু সামনে 0.75 আর অরিজিনাল ফর্মুলাটা ব্র্যাকেটের ভিতরে 4 5 রুট FC প্রাইম BD বাইরে। ওকে, ব্র্যাকেট শেষ। সো দেখতেই পাইতেছো একই অবস্থা। তো আমরা যদি এই ফর্মুলাটা লিখতে চাই 5ES গ্রেটার দেন 0.75 ব্র্যাকেটে 4 5 রুট FC প্রাইম BD, আর বাকি যা আছে এতটুকু দুই কন্ডিশনের ক্ষেত্রে সেম থাকবে। ওকে, অ্যাসম্যাক্স ইঞ্জিনিয়ার পেয়ে যাবে এবং মিলায় দেখবে যে স্কুল জীবন থেকে তোমার ফ্রেন্ড দূরে সরে গেল, বাট সে অ্যাসম্যাক্স এর ভিতরে আছে, দ্যাট ইজ ওকে। তো এখানেও তারা দেখবে যে এস এর মান অ্যাসম্যাক্স এর ভিতরে থাকলে ওকে, আর না থাকলে তো কি করতে হবে। যেমন তুমি যদি রিইনস্টল করতে চাও তোমার ফ্রেন্ডশিপ বন্ডিং, তাহলে ভার্সিটি থেকে ঢাকায় আসার থেকে তাকে নিয়ে যেতে হবে তোমার কলেজ জীবনের যেখানে জায়গা ওই জায়গায়। এখানেও কোনো এক কারণে এস এর মান আমরা পেলাম, ফর এক্সাম্পল এস ফর্মুলা দিয়ে আমরা পেলাম কত, 5 ইঞ্চি, কিন্তু এস ম্যাক্স আছে 3 ইঞ্চি। এটা আমি যদি এখন একটু যে উদাহরণটা দিচ্ছি সেটা যদি বুঝাই, এস যেটা হচ্ছে রিকোয়ার্ড, যে একটা থেকে আরেকটা দূরত্ব প্রয়োজনের তাগিদে আমি কত দূরে বসাতে পারবো, সেটা 5 ইঞ্চি। তেমনি তোমার প্রয়োজনের তাগিদে লেখাপড়ার হায়ার স্টাডিজের কারণে প্রয়োজনের তাগিদে তোমার ফ্রেন্ড চলে আসলো ঢাকায়, এস হচ্ছে তোমার জেলা থেকে ঢাকা জেলা। কিন্তু বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য আর কংক্রিটে বন্ডিং টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ এস হচ্ছে 3 ইঞ্চি, আর ওই উদাহরণের সর্বোচ্চ এস কত, কলেজ লেভেলে যেখানে থাকবে সেটা। এখন বন্ডিং যদি টিকিয়ে রাখতে চাই তাহলে এটাকে ক্রস করতে হবে। এখন এর অর্থ কি, না তুমি এস এর মান আমরা কোনোদিন এস ম্যাক্স হারাতে দিব না। এর অর্থ এস এর মান আমরা তখন 3 ইঞ্চি বসাবো, যেটা এস ম্যাক্স সমস্যা। তদ্রূপভাবে বন্ডিং টিকিয়ে রাখার জন্য তোমার ফ্রেন্ডকে ঢাকা থেকে তোমার কলেজ জীবনে যেখানে আছে ওইখানে নিয়ে যেতে হবে, কারণ এস ম্যাক্স ওই পর্যন্ত। উল্টাও যদি হয়, এস আসলো 3, ওকে, আর এস ম্যাক্স 5, তাহলে তো চিন্তার কোনো কারণই নাই। সর্বোচ্চ তুমি 5 ইঞ্চি দূরে যেতে পারবা, কিন্তু তারপরে বন্ডিং ছুটবে না, কিন্তু তোমার যে রিকোয়ারমেন্ট সেটা 3 ইঞ্চি দূরে দূরে, তাহলে ইট ইজ ওকে, এস ম্যাক্সের ভিতরেই আছে। এভাবে বসানোর পরে ইঞ্জিনিয়ার কি করে মানে ডিজাইন করে। এবং তোমাদের আরেকটা জিনিস আমরা এখানে দিয়ে আজকে আমাদের ক্লাসটা শেষ করবো। ডিজাইন নেক্সট ক্লাস থেকে শুরু হবে। মিনিমাম প্র্যাকটিক্যাল স্পেসিং 3 ইঞ্চি নিচে দেওয়া যাবে না। মানে একটা স্ট্র্যাপ থেকে আরেকটা স্ট্র্যাপের দূরত্ব, একটা স্ট্র্যাপ থেকে আরেকটা স্ট্র্যাপের যে সেন্টার দূরত্ব আমরা যদি খুব ক্যালকুলেশন করে যাই আসুক, সেটা 3 ইঞ্চির নিচে চলে গেলে 3 ইঞ্চি দেওয়াটাই বেস্ট হবে, কারণ ঢালাই করতে সমস্যা হবে আসলে। First strap should be placed as by 2 distance from the support center line for simply supported beam and from support face for fixed supported beam. আমরা যে S বের করব, কোন ফর্মুলা দিয়ে আমরা S বের করতেছি, আমরা কিন্তু এই ফর্মুলা দিয়ে S বের করতেছি, এই যেটা, এটা দিয়ে S বের করব 1 সেকেন্ড,
বের করলে বের করলেই হবে না, আমরা এস ম্যাক্স দিয়ে সেটাকে কম্পেয়ার করব। যদি দেখি এস ম্যাক্স এর নিচে আছে তাহলে সেটাই হবে আমার এস, এবং সেই এস মনে করে একটু আগে দেখাইলাম এস 3 ইঞ্চি, এস ম্যাক্স 5 ইঞ্চি, তার মানে এস ম্যাক্স এর নিচে আছে, তার মানে ইট ইজ ওকে। তাহলে আমার এস হলো 3 ইঞ্চি, তাহলে প্রথম স্টার বসবে এস বাই 2, মানে 1.5 ইঞ্চি দূরে সাপোর্টের সেন্টার লাইন যদি বিম সিম্পলি সাপোর্টেড হয়। আর ফিক্স সাপোর্ট হইলে সাপোর্টের ফেস থেকে, মানে কলামের ফেস থেকে। আর সিম্পলি সাপোর্ট বিমের সাপোর্ট সেন্টার লাইন বলতে আসলে 10 ইঞ্চি ওয়ালের সেন্টার থেকে বসবে। So, এই হলো পুরো ডিজাইন ক্রাইটেরিয়া স্টোর আপ রিকোয়ারমেন্ট। তো